আসসালামু আলাইকুম। একটি মাত্র ক্লাসে জারণ সংখ্যাকে একেবারে তামাতামা করে দিতে চাচ্ছেন, জারণ সংখ্যার বশ হতে চাচ্ছেন, তাহলে আজকের এই 30 থেকে 40 মিনিটের হয়তো বা ক্লাস হবে। এই ক্লাসটি আপনার জন্যই মাই ডিয়ার স্টুডেন্ট। 7 ডেজ কেমিস্ট্রি চ্যালেঞ্জের আজকে হচ্ছে 6 নম্বর দিন। এখন আশা করছি আপনি রসায়নকে একেবারে ফিল করতে পাচ্ছেন মাই ডিয়ার স্টুডেন্ট। চলেন আমরা জারণ সংখ্যা জিনিসটাকে আগে একটু বোঝার চেষ্টা করি, তারপরে আমরা কিছু জিনিস আছে যেগুলো মুখস্থও করব। লিথিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, যার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। তাহলে এই যে 1টি ইলেকট্রন আছে, তার মানে সেই 1টি ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তারা সেই ইলেকট্রন ত্যাগ করে দিতে চায় হাইড্রোজেন এবং হিলিয়াম বাদে। হাইড্রোজেনও ধরা যায়, সমস্যা হয় না। হ্যাঁ, তো দেখেন তাহলে এই যে লিথিয়াম একটা ইলেকট্রন কি করে দিতে পারবে? ত্যাগ করে দিতে পারবে। একটা ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে। তাহলে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে তত সংখ্যক জাস্ট ধনাত্মক দিয়ে লিখতে হবে, তাহলেই সেটাই তার জারণ সংখ্যা মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছিল, তাহলে লিথিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। আপনি একটু ম্যাগনেসিয়ামের কথার দিকে চিন্তা করেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, আমি জাস্ট 8 লিখে দিলাম, এবং তৃতীয় শক্তি স্তরে যার 2টি ইলেকট্রন থাকে, তাহলে এই 2টা ইলেকট্রনই সে ত্যাগ করে দিবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা এবার কত হবে? +2। যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটি হচ্ছে ধনাত্মক দিয়ে লিখবো, আর সেটাই তার জারণ সংখ্যা মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে অ্যালুমিনিয়ামের কথা যদি চিন্তা করি, অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন থাকবে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে সে 3টা ইলেকট্রনে কি করে দিতে চাইবে? ত্যাগ করে দিতে চাইবে। তার মানে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত হয়ে যাবে? +3। তাহলে খেয়াল করে দেখেন, একটা মৌল ইলেকট্রন যখন ত্যাগ করে দিবে, যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে তত সংখ্যক আমরা ধনাত্মক দিয়ে লেখা মানেই হচ্ছে সেটা তার জারণ সংখ্যা। অপরদিকে খেয়াল করে দেখেন অক্সিজেনের কথা। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 2টা ইলেকট্রন যদি হয়, তাহলে কিন্তু সে 8টা ইলেকট্রন করে ফেলতে পারবে, আর 8টা যখনই হবে সে তখন স্থিতিশীল হয়ে যায়। তাহলে এখন দেখেন 8টা হতে হলে তাকে কয়টার ইলেকট্রন খেতে হবে? 2টা খেতে হবে না? তাহলে যে ছিল 1 2 3 4 5 6টা ছিল, তাহলে সে 2টা ইলেকট্রন খাবে। তাহলে 2টা যদি খায় তাহলে সেই সংখ্যাটাকে মাইনাস দিয়ে লিখতে হবে, সেটাই তার জারণ সংখ্যা মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখেন অক্সিজেন 2টা খেয়েছে, তাহলে সেটাকে আমরা মাইনাস দিয়ে লিখেছি। তাহলে যত সংখ্যক ত্যাগ করবে তত সংখ্যক ধনাত্মক দিয়ে লিখলে সেটা হচ্ছে ওই মৌলটার জারণ সংখ্যা, আর যত সংখ্যক গ্রহণ করবে তত সংখ্যক ঋণাত্মক দিয়ে লেখা মানে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আসেন আমি আপনাদেরকে চমৎকারভাবে কয়েকটা জিনিস আগে বোঝার চেষ্টা করি। তাহলে ওটাতে যাওয়ার আগে আমি একটু জারণ সংখ্যার একটু সংজ্ঞাটা দিয়ে দিই। তাহলে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, লিথিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে লিথিয়াম তখন কিসে পরিণত হবে? লিথিয়াম প্লাসে পরিণত হবে। ধরেন যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেই ম্যাগনেসিয়াম কি হবে? 2+ পরিণত হবে। তাহলে ইলেকট্রন ছাড়ার পরে সে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে অক্সিজেনের কথা আমরা যেমন বললাম, অক্সিজেন কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে অক্সিজেন আমরা 2-, অর্থাৎ সে 2টা ইলেকট্রন যে গ্রহণ করেছে সেটা আমরা তার মাইনাস দিয়ে প্রকাশ করেছি। তো দেখেন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়, বা আয়ন বা চার্জ। এই যে লিথিয়াম প্লাস, এটা হচ্ছে ধনাত্মক আয়ন, এটা হচ্ছে মাইনাস অর্থাৎ ঋণাত্মক আয়ন। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, যে যত সংখ্যক আমরা সংখ্যাটা দিই, তাহলে কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেই সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলা হয়। কোন মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, সেটি হচ্ছে তার জারণ সংখ্যা। তাহলে ঠিক সেম ভাবে আপনারা আমাকে যেটা বের করে দিবেন সেটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে সোডিয়াম এন্ড আরেকটা হচ্ছে যে কি আমাদের ক্যালসিয়াম। এই দুটো আপনারা বের করবেন যে কার জারণ সংখ্যা কত। তাহলে আমি বলে দিচ্ছি, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকবে, তাহলে সেটি ত্যাগ করে দিতে চাইবে, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা +1 হবে। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে, তার মানে সে 2টা ইলেকট্রনই ত্যাগ করে দিতে চাইবে, তাহলে অবশ্যই তার জারণ সংখ্যা কি হয়ে যাবে? +2 হয়ে যাবে। আশা করি উত্তরটা আপনাদের মিলবে। জানাবেন কমেন্টে মাই ডিয়ার স্টুডেন্ট, জানাবেন। আর
এখানে একটা ঘোষণা দিয়ে দিতে চাই, যারা 2026 এবং 27 ব্যাচের আছেন মাই ডিয়ার স্টুডেন্ট, তারা চাইলে কিন্তু আমার একেবারে প্রিমিয়াম লেভেলের একেবারে ব্যাচ চলতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো নিয়ে ভর্তি হতে পারেন। সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে জারণ সংখ্যা জিনিসটা কি আমরা সেটা সংজ্ঞার মাধ্যমে বুঝলাম। এখন আমি আপনাদেরকে কয়েকটা গ্রুপ দিব, যে গ্রুপগুলো জারণ সংখ্যা মনে রাখাটা খুবই জরুরি, খুবই জরুরি। আসেন, গ্রুপ নাম্বার 1, এই যে গ্রুপ নাম্বার 1, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম। তারপর হচ্ছে যে গ্রুপ নাম্বার 2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড রেডিয়াম। এরপর হচ্ছে গ্রুপ নাম্বার 17। গ্রুপ নাম্বার 17-র মধ্যে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, যাক এত দরকার নেই। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, গ্রুপ নাম্বার 1-এর মৌলগুলোর কথা যদি চিন্তা করেন, এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। তাহলে অনেকজন এবার চিন্তা করবে যে স্যার হাইড্রোজেন কি ইলেকট্রন ত্যাগ করতে পারে? হাইড্রোজেন কিন্তু আয়নিক বন্ধন গঠন করতে পারে। হ্যাঁ, এটা সত্য কথা। হাইড্রোজেন যেহেতু আয়নিক বন্ধন গঠন করতে পারে, তার মানে বলতে পারবেন যে সে একটা ইলেকট্রন কি করতে পারে? ত্যাগ করার ক্ষমতা রাখে। তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে? +1। অবশ্যই হাইড্রোজেনের জারণ সংখ্যা কি হবে? +1। একই রকমভাবে লিথিয়াম তো আমরা একটু আগেই দেখলাম, লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, সে ত্যাগ করে দিতে চাইবে, তার মানে তার জারণ সংখ্যা +1 হবে। একই রকমভাবে গ্রুপ নাম্বার 1-এর সবার জারণ সংখ্যায় কি হবে? +1। অর্থাৎ সবাই কিন্তু একটা করে ইলেকট্রন কি করতে পারবে? ত্যাগ করতে পারবে। তাহলে আমরা এইখানে না লিখে একটা কাজ করি, যে গ্রুপ নাম্বার 1-এ যারা আছে তাদের যে জারণ সংখ্যা হবে সেটা হচ্ছে যে কি? +1। তাহলে আমি এই জিনিসটাকে জাস্ট উপরে লিখছি, এই যে +1। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, একটু আগে আমরা দেখলাম না যে ম্যাগনেসিয়ামের কাহিনীতে, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, তাহলে ম্যাগনেসিয়ামের 2টা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারবে, তাহলে অবশ্যই তার জারণ সংখ্যা কি হবে? +2। এবার ম্যাগনেসিয়ামটা গ্রুপ নাম্বার 2-এ আছে, অর্থাৎ সবারই তখন জারণ সংখ্যা কি হয়ে যাবে? +2। তার মানে আপনি এই জায়গাতে বলতে পারবেন যে সবার জারণ সংখ্যা হচ্ছে কত? +2। এবার 17 নম্বরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন। এখানে একটু কথা থাকে, তবে এই কথাটা একটু বলে দিতেই চাই যে ফ্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 হয়, মানে স্পেশালি সবারই কিন্তু -1ই হয়, বাট ফ্লোরিনের কিন্তু আপনি মোট কথা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আগে লক্ষ্য রাখেন, একটু পরে আপনাদেরকে আমি চিন্তা করাচ্ছি। দেখেন, যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, ফ্লোরিনের হচ্ছে 9, তাহলে এখন দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে? 7টা থাকবে না মাই ডিয়ার স্টুডেন্ট? 7টা। তার মানে সে একটা ইলেকট্রন কি করবে? খাবে। তাহলে তার জারণ সংখ্যা কি হবে? -1 হবে। তাহলে একই রকমভাবে সবারই জারণ সংখ্যা কি হবে? -1। তাহলে আমরা এই জায়গাতে লিখে দিলাম যে এই জায়গাতে এটার হচ্ছে যে -1। বাট এই জায়গাতে একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে আমার, সেটা হচ্ছে যে কি দেখেন, ফ্লোরিনের জারণ সংখ্যা -1। এবার দেখেন ক্লোরিনের যে জারণ সংখ্যা আছে, সেই জারণ সংখ্যা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম দেয়, মানে এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমাদেরকে বলতে হয়, নাহলে কিন্তু ছাত্রছাত্রীরা আবার ঝামেলা হয় বুঝতে স্পেশালি। হ্যাঁ, তো ফ্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে যে কি আপনার -1। এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, এবার এই যে ক্লোরিন কখনো মানে ক্লোরিনও তো -1 হবে, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন সবারই কিন্তু জারণ সংখ্যা -1। আবার কিছু ক্ষেত্রে ক্লোরিন কি করে? +1 দিতে পারে, +3 দিতে পারে, +5 দিতে পারে, +7 দিতে পারে। যেমন দেখেন এই যে ক্লোরিন এই জায়গাটাতে কি করেছে দেখেন, এই যে HClO, এই জায়গাতে ক্লোরিনের জারণ সংখ্যা +1। এবারে দেখেন HClO3, এই জায়গাতে +5, HClO4, অর্থাৎ এই জায়গাতে আবার +7। মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করে দেখেন, অর্থাৎ আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ফ্লোরিন একমাত্র 17 নম্বর গ্রুপের মৌল যে তার জারণ সংখ্যাটা -1 ফিক্সড রাখে, বাট ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন এরাও কি করে? -1 দেয়, ঠিক আছে, বাট তারা পরিবর্তনশীল করতে পারে, মানে তাদের জারণ সংখ্যা +ও হতে পারে আবার -ও হতে পারে। তাহলে এইটা ইনফরমেশন কিন্তু অনেক জায়গাতে আপনারা পান না, মানে স্পেশালি এসএসসি লেভেলে তো পানি না আপনারা বেশিরভাগই, মানে সবাই কিন্তু জেনে থাকেন যে গ্রুপ নাম্বার 17-তে সবারই জারণ সংখ্যা হচ্ছে কত? -1। এটা সত্য, -1, বাট তারা কিন্তু বিভিন্ন সময় কি করে? জারণ সংখ্যা পরিবর্তন করে, ফ্লোরিন ছাড়া। কে ছাড়া? ফ্লোরিন ছাড়া বাকি সবাই তাদের জারণ সংখ্যা কি করতে পারে? পরিবর্তন করতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট। তো এই ইনফরমেশনটা
আপনাদেরকে জানার দরকার ছিল না? এবং ওই যে উদাহরণ দিলাম কয়েকটা, এবং ওই উদাহরণ থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে তাদের জারণ সংখ্যাগুলো আপনার +1 হচ্ছে, তারপরে প্লাস আপনার 3 হচ্ছে, +5 হচ্ছে, +7 হচ্ছে, কিভাবে হচ্ছে আমি দেখাবো ওগুলো। বাট আমাদেরকে সিস্টেমেটিকলি লাগাতে হবে। এই আপনি কি নোট করতেছেন? যদি আপনি নোট না করেন, আমি আপনাকে সত্য কথা বলছি, আপনি যদি ছাত্র হয়ে থাকেন, আপনার নাম অবশ্যই ছত্রাক। আর আপনি মেয়ে হয়ে আবার চিন্তা করছেন যে স্যার আমাকে তো কিছু বললো না। আপনি মেয়ে হয়ে যদি এখনো নোট না করেন, তাহলে আমি বলবো আপনি ছাত্রী নয়, বরং আপনি ছত্রাকনি। তুই যদি ছাত্র হস তাহলে তুই অবশ্যই ছত্রাক, আর তুই যদি ছাত্রী হস তাহলে তুই ছত্রাকনি। ভালো করে অবশ্যই নোট করবি, নাহলে কিন্তু বোঝা একটু কি হবে, কঠিন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এতটুকু যা পড়েছি একটু করে হালকা রিভাইজ দিতে চাই। কেন? তার কারণ একটু পরে আবার এগুলো খুবই প্রয়োজন আছে। তাহলে দেখেন, একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে সেটাকে আমরা ধনাত্মক সংখ্যা দিয়ে যদি লিখি তাহলে সেটা তার জারণ সংখ্যা, আবার যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সেটাকে যদি আমরা ঋণাত্মক দিয়ে লিখি সেটা তার জারণ সংখ্যা। তাই বলা হয় কোনো মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেটাকে তার জারণ সংখ্যা বলা হয়। গ্রুপ নাম্বার 1 এর যে মৌলগুলো রয়েছে, গ্রুপ নাম্বার 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু, তাহলে এই যে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা কি হবে? +1। গ্রুপ নাম্বার 2 এর গুলো হচ্ছে যে মৃৎ ক্ষার ধাতু, তাহলে মৃৎ ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা কি হবে? +2। অপরদিকে আমাদের হ্যালোজেন, গ্রুপ নাম্বার 17কে হ্যালোজেন বলা হয়, অর্থাৎ তারা লবণ গঠন করতে পারে। এর আগের ক্লাসে দেখে আপনারা ক্লিয়ার করেছেন এগুলো। তো দেখেন, গ্রুপ নাম্বার 17 এর মৌলগুলোকে হ্যালোজেন বলা হয় এবং তাদের জারণ সংখ্যা হচ্ছে কি? -1। একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখায়। গ্রুপ নাম্বার 1 এর হাইড্রোজেন বাদ দিয়ে সবাই ধাতু, গ্রুপ নাম্বার 2 এর সবাই কিন্তু ধাতু, তাই তাদের জারণ সংখ্যাগুলো প্লাস, জারণ সংখ্যাগুলো প্লাস। অপরদিকে অধাতু যদি হয় তাহলে তাদের জারণ সংখ্যাগুলো মাইনাস হয়। কেন মাইনাস হয় বুঝছেন? অর্থাৎ অধাতুরা তো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তাদের জারণ সংখ্যা মাইনাসই হবে। বাট স্পেশাল কিছু অধাতু আছে যাদের জারণ সংখ্যা প্লাস হয়। তারা অধাতু, বাট তাদের জারণ সংখ্যা প্লাস হয়। তাদের মধ্যে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু অধাতু, তারপরেও তার জারণ সংখ্যা কি হয়? +1 হয়। কার্বনের কথা যদি চিন্তা করেন, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে না? কার্বনের এই যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি থাকে? 4টি। 1 2 3 4, তাহলে 4টা আছে, তাহলে 4টা তো সে ত্যাগ করবে না, আবার গ্রহণও করবে না 4টা কারো কাছ থেকে, 4টা সে শেয়ার করে। তো যখন 4টা সে শেয়ার করে তখন তার জারণ সংখ্যা কি হয়? +2 এবং +4 দুটোই দেখায় স্পেশালি। তো কিছু কিছু সময় সে কি দেখায়? +2 দেখায়, আবার +4ও দেখায়। কিছু কিছু সময় +2 দেখায়, আবার +4ও দেখায়। যেহেতু তার যোজনীয় কিন্তু 2 এবং 4 হয়, তাহলে জারণ সংখ্যাও একবার +2 একবার +4, মানে সে অধাতু, তারপরে তার জারণ সংখ্যা ধনাত্মক, তারপর তার জারণ সংখ্যা ধনাত্মক। হাইড্রোজেন, কার্বন, এবার নাইট্রোজেন। নাইট্রোজেনের জারণ সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে যে কি? +3 আর +5টা লিখলাম না, আপাতত লিখছি না আমি। হ্যাঁ, আচ্ছা, তার মানে সে অধাতু কিন্তু তার জারণ সংখ্যা হচ্ছে কি? প্লাস। এরপরে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে যে কি? সালফার। সালফারের জারণ সংখ্যা, সালফারের যেহেতু পারমাণবিক সংখ্যা 16, তার মানে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কত? 8টা, 10টা হয়ে গেল। অর্থাৎ এই যে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা, 10টা হয়ে গেল। থাকলো কয়টা? আর থাকলো 6টা। 1 2 3 4 5 6, তাহলে অষ্টক করার জন্য 2টা খাবে, তাহলে 2টা খেলে তো তার জারণ সংখ্যা -2 হওয়া উচিত, বাট না, তার জারণ সংখ্যা কি হয়? +2ও হয়, +4ও হয়, আবার +6ও হয়। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত, +6 সবচেয়ে বেশি ব্যবহৃত মাই ডিয়ার স্টুডেন্ট, +6টা। এবার আছে ফসফরাস, যার জারণ সংখ্যা +3, +5ও আচ্ছা, ওইটা আমি না বলার দরকার নাই, তবে আপনি একটাই মনে রাখেন। তাহলে দেখেন, এরা হচ্ছে অধাতু, বাট অধাতুর জারণ সংখ্যা মাইনাস হওয়া উচিত, কিন্তু তারা অধাতু হওয়া সত্ত্বেও তাদের জারণ সংখ্যা কি হবে? ধনাত্মক হবে। এই ইনফরমেশনগুলো আপনার মাস্ট আপনাকে জানতেই হবে, নাহলে জারণ সংখ্যাতে আপনি পাকা হইতে পারবেন না। মানে জারণ সংখ্যা কাকে বলে সেটা জেনে তো আর এখানে কাজ হবে না, পাকা হইতে হবে, ওটার ইনফরমেশন ভেতর থেকে তুলে নিয়ে আসতে হবে একেবারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই অংশটুকুকে মিটিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নোট করবেন, অবশ্যই নোট করবেন, নাহলে কিন্তু আমি আবারও আপনাদেরকে অভিশাপ দিতে চাই, যারা যারা নোট করবি না তাদের আজকে রাতের মধ্যেই 3 থেকে 4টা চুল পেকে যাবে, তোদের বলে দিলাম আমি। আর পাকা চুল দেখেই বুঝতে পারবে
ক্লাসের মধ্যে যে তুই আসলে ক্লাসে নোট করিস নাই। দেলোয়ার স্যারের ক্লাসে যারা নোট করে না তাদের চুল পেকে যায়। এবার আসেন, এখন আমরা ইনফরমেশনগুলো জেনে ফেলেছি, তারপর একটু দেখে নিই। ক্ষার ধাতু জারণ সংখ্যা +1, মৃৎ ক্ষার ধাতু জারণ সংখ্যা +2, হ্যালোজেনের জারণ সংখ্যা -1। গেল, খাতাম, টাটা বাই বাই, খাতাম খাতাম। এবার আসেন, এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দেখাই দিই একটু, এটা নাহলে এবার ঝামেলা হবে। এখন যে ইনফরমেশন শেয়ার করব সেটা হচ্ছে যে এটা, যে আপনি তো জারণ সংখ্যা কাকে বলে এবং অনেক মৌলেরই জারণ সংখ্যা আপনি বুঝে নিয়েছেন যে তাদের কাদের জারণ সংখ্যা প্লাস হচ্ছে, কাদের জারণ সংখ্যা মাইনাস হচ্ছে। বাট আসলে যে জারণ সংখ্যাগুলো বললাম, এই জারণ সংখ্যাগুলো ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত না তারা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, যতক্ষণ পর্যন্ত না তারা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। যেমন আপনাদেরকে দেখায়, আমাকে যদি টিচারে শুধু বলে যে সোডিয়ামের জারণ সংখ্যা কত, তখন অবশ্যই টিচারকে বলতে হবে যে স্যার সোডিয়াম কি, আচ্ছা তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা আপনারা কিন্তু জানছেন যে কি +1, সে সর্বশেষ শক্তিস্তর থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। বাট শুধুমাত্র যদি সোডিয়াম বলে তাহলে তার জারণ সংখ্যা +1 বলাটা উচিত না, তার জারণ সংখ্যা হবে যে কত, 0। অর্থাৎ সোডিয়াম কিন্তু এখানে কারোর সাথে বিক্রিয়া করে নেয়। যদি কারোর সাথে কেউ বিক্রিয়া করে না থাকে তাহলে তার জারণ সংখ্যা হয় না। এবার এখন দেখেন, একটু আপনাদেরকে বোঝায়, ছোট্ট উদাহরণ NaCl, যেটা আমাদের জাতীয় উদাহরণ। এখন দেখেন সোডিয়াম কিন্তু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আছে, তার মানে এই জায়গাটাতে সোডিয়ামের জারণ সংখ্যা কি হবে, তখন এই জায়গাটাতে সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1 আর ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1। তাহলে রাসায়নিক বিক্রিয়া করলেই সেখানে জারণ সংখ্যা থাকে, আর রাসায়নিক বিক্রিয়া যদি না হয় তাহলে সেখানে জারণ সংখ্যা থাকে না। তাই আমরা বইয়ে পড়ি যে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। মুক্ত মৌল মানে কি, যে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করেনি। যেমন সোডিয়াম একটা মুক্ত মৌল, তাহলে তার জারণ সংখ্যা 0। আপনি যদি ক্লোরিন বলেন জাস্ট, তাহলে এখানে তার জারণ সংখ্যা কি হবে, 0 হবে, তার জারণ সংখ্যা 0। তার মানে মুক্ত মৌলর ক্ষেত্রে তাদের জারণ সংখ্যা কি হবে, 0। মনে থাকবে? তাহলে যতক্ষণ পর্যন্ত না রাসায়নিক বিক্রিয়াতে কেউ অংশগ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত তার জারণ সংখ্যা পাওয়া যায় না। তাহলে আমরা এখান থেকে ইনফরমেশন নিলাম যে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। একই রকম ভাবে আপনি যদি বলেন যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, 0, লিথিয়াম সবারই জারণ সংখ্যা 0, সবারই জারণ সংখ্যা 0, যতক্ষণ পর্যন্ত না সে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করছে। রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করেছে তার মানে তার জারণ সংখ্যা আছে, করেনি তার মানে তার জারণ সংখ্যা 0। এবার দ্বিপরমাণুকের জারণ সংখ্যা 0। দ্বিপরমাণু কোনগুলো, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো দ্বিপরমাণু। অর্থাৎ হাইড্রোজেন কিন্তু H আকারে বসতে চায় না যখন আলাদাভাবে আমি তাকে লিখবো। ধরেন যখন একটা জায়গাতে আমি জাস্ট H লিখেছি, এটা পাপ, অবশ্যই H2 লিখবেন। রসায়নের স্টুডেন্ট হিসেবে অবশ্যই কি লিখবেন, তাকে H2 লিখবেন। কোনো একটা জায়গাতে আপনি নাইট্রোজেন লিখেছেন N, এটা পাপ করে ফেলেছেন আপনি, অবশ্যই কি লিখবেন, N2 আলাদাভাবে। এবার দেখেন আপনি এই যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু কি আছে, হাইড্রোজেন আরেকজনের সাথে যুক্ত হয়ে আছে। যুক্ত হয়ে থাকলে হাইড্রোজেনের যোজনী কত হয়, 1 হয়, ক্লোরিনের যোজনী 1 হয়, তখন এখানে আদান প্রদান হয় আর লেখার দরকার হয় না। বাট যদি আলাদাভাবে কোনো জায়গাতে হাইড্রোজেন লেখেন তাহলে অবশ্যই H2 লিখতে হবে, আলাদাভাবে যদি কোনো একটা জায়গাতে ক্লোরিন লেখেন তাহলে অবশ্যই Cl2 লিখতে হবে। এটা হচ্ছে দ্বিপরমাণু। আর দ্বিপরমাণুগুলোরও জারণ সংখ্যা কি হবে, 0 হবে, অর্থাৎ এদের জারণ সংখ্যা হয় না। একই রকম মৌল দ্বারা, আমি যদি বলি একই শর্টকাটে, যে একই রকম মৌল দ্বারা যদি যৌগ তৈরি হয়, এটাও কিন্তু এক ধরনের যৌগ, H2 এক ধরনের যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, বাট এই যৌগগুলো একই রকম মৌল দ্বারা তৈরি হয়েছে। হাইড্রোজেন এবং হাইড্রোজেন দিয়েই কিন্তু H2, অর্থাৎ এই যে হাইড্রোজেন দিয়েই কিন্তু কি হয়েছে, H2 তৈরি হয়েছে। একই রকম মৌল দ্বারা যদি যৌগ তৈরি হয়, H2 যেমন একটা যৌগ, বাট এটা একটা মৌল, এটা একটা মৌল, তাহলে এই দুইটা মৌল মিলে একটা যৌগ তৈরি হয়েছে, বাট যৌগটা একই রকম মৌল দ্বারা তৈরি হয়েছে, তখন সেখানে তাদের জারণ সংখ্যা থাকে না। তাই দ্বিপরমাণু সমূহের জারণ সংখ্যা কি হবে, 0। দ্বিপরমাণু সমূহের জারণ সংখ্যা কি হবে, 0। কয়টা ইনফরমেশন এখান থেকে আমি শেয়ার করলাম। 1 নম্বর ইনফরমেশন যে মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয় যদি কখনো রাসায়নিক বিক্রিয়াতে সে অংশগ্রহণ করে, তাহলে তার জারণ সংখ্যা পাওয়া যায়। আরেকটা হচ্ছে যে কি, যারা দ্বিপরমাণু তাদের জারণ সংখ্যা 0। কেন? কারণ তারা
একই ধরনের মৌল দ্বারা যৌগ গঠন করে। তাহলে যৌগটা যখন ভিন্ন ভিন্ন মৌল দ্বারা তৈরি হবে তখন সেখানে জারণ সংখ্যা পাওয়া যায়, তখন সেখানে তাদের জারণ সংখ্যা পাওয়া যায়। আপনি বলেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, কতগুলো ইনফরমেশন, তাই না? কত ইনফরমেশন জারণ সংখ্যা নিয়ে। এখন তো আমরা এই ইনফরমেশনগুলো ইনপুট করলেই আমাদের আউটপুটটা অত্যন্ত চমৎকার হবে, বুঝছেন? অসাধারণভাবে একেবারে আপনি এগুলো শিখতে পারবেন, চিন্তা করেন না। তাহলে এখন দেখেন গেল এটা। এবার দেখেন আপনাকে দুই ধরনের যৌগ চিনতে হবে, একটা হচ্ছে যে নিরপেক্ষ যৌগ আর একটা হচ্ছে আধান বিশিষ্ট যৌগ। নিরপেক্ষ যৌগ, আধান বিশিষ্ট যৌগ। নিরপেক্ষ যৌগ কোনগুলো? যেমন NaCl, এটা একটা নিরপেক্ষ যৌগ। আপনি কিভাবে বুঝলেন স্যার? নিরপেক্ষ যৌগতে কোনো জায়গাতে প্লাস অথবা মাইনাস থাকবে না, ওই কারণে এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ। এবার যেমন দেখেন, আমি যদি আপনাকে দেখাই যে কার্বনেট CO3 এটা হচ্ছে আধান বিশিষ্ট যৌগ, অর্থাৎ যৌগমূলক, যেগুলা যৌগমূলক। তাহলে যাদের কোনো ধরনের আধান বা চার্জ থাকবে না, প্লাস অথবা মাইনাস চার্জ থাকবে না, কোনো জায়গাতে লেখা থাকবে না, তারা হচ্ছে নিরপেক্ষ যৌগ। যেমন আপনাকে যদি আমি আরেকটা দেখাই, যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোনো জায়গা থেকে আধান বা চার্জ আছে নাই, তার মানে এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ। বাট আপনি যদি খেয়াল করে দেখেন, আমি আপনাকে আরেকটা দেখাই, এটা কার্বনেট আর হচ্ছে সালফেট, SO4 2-, তার মানে বোঝা যাচ্ছে যে সালফেটের ক্ষেত্রে 2- লেখা আছে, মানে এটা হচ্ছে আধান বিশিষ্ট যৌগ। এবার নিরপেক্ষ যৌগতে যে মৌলগুলো থাকবে তাদের যদি জারণ সংখ্যাগুলোকে যোগ করেন তাহলে শূন্য আসবে। কিভাবে আসবে দেখেন, এই যে এই জায়গাতে বের করেন, তাহলে এই জায়গাতে সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1 না? তাহলে যেখানে হবে যে কি +1। তাহলে আমি এখন সোডিয়ামের জারণ সংখ্যা এবং ক্লোরিনের জারণ সংখ্যা যোগ করব। সোডিয়ামের জারণ সংখ্যা বসানো হয়ে গেছে, তাহলে এই যে বসানোর পরে আমরা প্লাস দিব, কেন? যোগ করছি আমি। ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1। তাহলে এখন দেখেন +1, এই জায়গাতে ঘটনা কি হবে? এই যে +1 হবে, আর এই যে প্লাস মাইনাসে -1, মান হবে কত? 0। আপনি যে কোনো যৌগেরই, অর্থাৎ নিরপেক্ষ যৌগর আপনি মোট জারণ সংখ্যা যোগ করলে শূন্য চলে আসবে, যে কোনোটার ক্ষেত্রে। যেমন কার্বন ডাইঅক্সাইড আছে না, কার্বনের জারণ সংখ্যা স্পেশালি +4 এখানে। তাহলে এখানে আমরা যদি +4 বসালাম, তারপরে প্লাস, আমি বের করা শিখাবো যে কেন এখানে +4 হয়েছে, আপনারা আপাতত দেখেন। এবার অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -2। কয়টা আছে এখানে? 2টা আছে, তাহলে -2 × 2। এবার তাদের যোগ করেন, 0 আসবে, তাহলে +4 এখানে থাকলো। এবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 হচ্ছে কত? 4। এই যে +4 -4 মানে কত? 0। অর্থাৎ নিরপেক্ষ যৌগতে মোট জারণ সংখ্যাগুলো যোগফল কি হয়? মৌলসমূহের মোট জারণ সংখ্যা যোগফল 0 হয়। বাট আধান বিশিষ্ট যৌগতে কি হয়? এবার আধান বিশিষ্ট যৌগতে কি হয় দেখেন, কার্বনের জারণ সংখ্যা কিন্তু +4ই সবচেয়ে বেশি ব্যবহৃত, বহুল ব্যবহৃত, 99%। হ্যাঁ, তাহলে আমরা যে কার্বনের জারণ সংখ্যা কি নিব? এই যে +4 নিলাম, হ্যাঁ, তারপরে প্লাস। অক্সিজেনের জারণ সংখ্যা একটু আগে দেখলেন যে কত? -2। তাহলে যে -2 ইন্টু হচ্ছে যে কত? 3। তাহলে এখন দেখেন এখানে যে +4 থাকলো, এবার প্লাসে মাইনাসে কত? -3 × 2 হচ্ছে কত? 6। তাহলে +4 -6, তার মানে কত আনসার হবে? -2। তাহলে আধান বিশিষ্ট যৌগতে মোট জারণ সংখ্যা যখন আমরা যোগ করলাম, যে যোগফলটা পাওয়া গেল সেটা হচ্ছে তার আধান সংখ্যার সমান। দেখেন এই যে 2- লেখা আছে না, -2 আসছে, এটা তার আধান বা চার্জ। তো 2- এটা হচ্ছে আধান, বাট -2 যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে আধান সংখ্যার সমান হয়ে গেছে। অর্থাৎ আধান বিশিষ্ট যৌগতে যখন মোট জারণ সংখ্যাগুলো আপনি যোগ করবেন, তাদের মোট জারণ সংখ্যার যোগফল তার আধান সংখ্যার সমান চলে আসবে। আধান সংখ্যার সমান চলে আসবে। আচ্ছা, আপনারা এখন আপনারা এটা বের করে দেখাবেন যে PO4 3-, PO4 3-, এটা আপনারা বের করবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ইনফরমেশন ভালো করে আবারও গেঁথে নিই। কেন? জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটা জিনিস মাস্ট লাগবে, যে নিরপেক্ষ যৌগতে মোট জারণ সংখ্যা যোগফল 0 হয়, বা নিরপেক্ষ যৌগতে মৌলসমূহের মোট জারণ সংখ্যা যোগফল 0 হয়। বাট আধান বিশিষ্ট যৌগতে মৌলসমূহের মোট জারণ সংখ্যা যোগফল তার আধান সংখ্যার কি হয়? সমান হয়। আধান সংখ্যা সমান হয়। যতগুলো যৌগমূলক আছে সবগুলোই কিন্তু হচ্ছে আপনার আধান বিশিষ্ট যৌগ, আর ওদের আধান বিশিষ্ট যৌগ হওয়ার কারণে সবারই জারণ সংখ্যা যদি আপনি বের করেন যোগ করে, তাহলে দেখা যাবে যে তার আধান সংখ্যা সমান চলে আসবে। আচ্ছা, এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনাদেরকে আরো কয়েকটা ইনফরমেশন দেওয়ার আছে। পাঠ্য বইয়ে যে দুইটাকে নিয়ে একটু MCQ বেশি আছে, সেটা হচ্ছে অক্সাইড, পারঅক্সাইড অ্যান্ড সুপার অক্সাইড। অক্সাইড, পারঅক্সাইড এবং সুপার অক্সাইড, এই জিনিসটা আসলে কি? এটা নিয়ে অনেক ছাত্রছাত্রীর মাথায় প্রশ্ন এসেছে, কারণ আসলে আমার মাথায় এসেছে এটা।
মানে আমি স্টুডেন্ট হিসেবেও আমার মাথায় এসেছিল এবং টিচার হিসেবেও আমার মাথায় আসে যে কি আমার স্টুডেন্টরা কি আসলে এই জিনিসটা বুঝে নাকি বোঝে না। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, বাট অক্সাইড যখন হয়, এই যে অক্সাইড যদি হয় তাহলে সেই জায়গাতে হয় যে কত, -2। এবার পার অক্সাইড যদি হয় তাহলে হয় -1, আর সুপার অক্সাইড যদি হয় তাহলে হয় -1/2, তাহলে হয় -1/2। এখন দেখি আমরা অক্সাইড যখন, মানে অক্সাইড কে গঠন করে, স্পেশালি মাই ডিয়ার স্টুডেন্ট লিথিয়ামই অক্সাইড সবচাইতে বেশি গঠন করে। কিভাবে আমি একটু বলি, যেমন লিথিয়ামের আকারটা যদি চিন্তা করেন, এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এবার লিথিয়ামের নিচে কি আছে, সোডিয়াম। তাহলে সোডিয়ামের আকার যদি চিন্তা করেন, 2টা প্রথম কক্ষপথে, তারপরে কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 1টা। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের আকারটা আরো অনেক বড় হয়ে যাবে না, আরো অনেক বড় হয়ে যাবে না। তো একটা মৌল যত ছোট হয় তার আকার, সে ততটা অক্সাইড গঠন করে, সে তত বেশি অক্সাইড গঠন করে। স্যার সোডিয়াম তাহলে কি অক্সাইড গঠন করে না? করে মাই ডিয়ার স্টুডেন্ট, বাট অনেক বেশি তাকে অক্সিজেন সরবরাহ করতে হয়। সবাইকে যদি আপনি বলেন যে অক্সাইড গঠন করে কিনা, অর্থাৎ আপনার যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সবাইকে যদি বলেন যে অক্সাইড গঠন করে না, করে নাকি করে না, আপনি যদি বলেন যে জোর করে করাবো, করবে, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ অনেক বেশি লাগবে আর কি। বাট এখানের ক্ষেত্রে লিথিয়াম সবচাইতে পিওর ভাবে অক্সাইড তৈরি করে, সোডিয়াম পার অক্সাইড বেশি তৈরি করে। সোডিয়াম কি তৈরি করে? পার অক্সাইড, পার অক্সাইড তৈরি করে। আপনি কিভাবে বুঝবেন যে স্যার এটা পার অক্সাইড, তাই না? আপনার মাথায় প্রশ্নটা এসেছে না? তো ওইটা প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু আগে বুঝে নেন। তাহলে লিথিয়াম গেল, সোডিয়াম গেল, এই যে লিথিয়াম গেল, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, আছে না নাই? তাহলে যে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা সুপার অক্সাইড তৈরি করে, এরা সুপার অক্সাইড তৈরি করে, যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা কি হয়, -1/2 হয়, যেখানে -1/2 হয়। দেখেন, আপনাকে এখন এটা চেনার নির্দিষ্ট কোনো উপায় নাই যে আপনাকে দেখে বুঝতে হবে যে এটা পার অক্সাইড, আপনাকে জারণ সংখ্যা বের করতে হবে। তবে আমরা সাধারণত স্টুডেন্টদেরকে বলি যে পার অক্সাইড যদি হয় তাহলে 2 থাকে, কিন্তু সবসময় 2 থাকেও না, এটাও সত্য কথা, সবসময় 2 থাকে না, হ্যাঁ সবসময় থাকে না। তো দেখেন পার অক্সাইড হলে -1 কিভাবে তার জারণ সংখ্যা হয়, আমরা এখন সেই জিনিসটা জানার চেষ্টা করব। তাহলে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা এখানে জানাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে কি, অক্সাইড কখন তৈরি করে? অক্সাইড যখন একটা যৌগ, মৌল যখন ছোট আকারের হয় তখন সে অক্সাইড তৈরি করে, যখন সে আস্তে আস্তে বড় হয়, যেমন সোডিয়ামের কথা, সে পার অক্সাইড তৈরি করে, আরও যখন সে আকারে বড় হয় তখন সে সুপার অক্সাইড তৈরি করে। তো এখন অক্সাইডের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে যে কি -2। আমরা এখন এই জায়গাটাতে অক্সিজেনের জারণ সংখ্যা বের করবো, দেখবো যে আসলে তার জারণ সংখ্যা -2 আছে না নাই। তো আমরা প্রথমত দেখবো যে এটা কিন্তু একটা নিরপেক্ষ যৌগ, দেখেন কোনো জায়গাতে প্লাস অথবা মাইনাস নাই, তাহলে এখন অবশ্যই আমরা বলতে পারবো এটা একটা নিরপেক্ষ যৌগ। আর নিরপেক্ষ যৌগ মানে Li2O, এটা নিরপেক্ষ যৌগ মানে তার জারণ সংখ্যা যোগফল কি আসবে? 0 আসবে। এই কারণে আমরা যে মোট জারণ সংখ্যা যোগফল = 0 দেবো। সবসময় নিরপেক্ষ যৌগের ভেতরে যে কোনো একটা মৌলের যখন জারণ সংখ্যা আপনি বের করবেন তখন ওই যৌগটা লেখার পরে = 0। এখন আপনি কাহিনীতে আসেন যে এই জায়গাটাতে অক্সিজেনের জারণ সংখ্যা বের করব, বাট কার সাহায্য নিব আমি? লিথিয়ামের। তাহলে যে এখন লিথিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত? লিথিয়ামের জারণ সংখ্যা আমরা একটু আগে দেখি যে +1, আর অক্সিজেনেরটা আমরা কি করব? বের করব। তাহলে অক্সিজেনকে আমরা x ধরলাম আর কি, হ্যাঁ, অক্সিজেন x what? তাহলে এখন এই যে লিথিয়ামের জারণ সংখ্যা +1, এই যে এখানে বসলো +1, কয়টা আছে? সে 2টা আছে, এই যে এখানে একটু 2 বসে গেল। এবার আমরা এখানে ঘিরে দেব, কেন এখানে 0 আমরা কেন বসাতে পেরেছি? আমরা এখন এই পাশে তাদের সবগুলো জারণ সংখ্যা যোগ করব। এই যে লিথিয়ামের জারণ সংখ্যা বসালাম, এখন আমরা এই যে প্লাস বসিয়ে দেব। এবার অক্সিজেনের জারণ সংখ্যা আমরা কি করব? বের করব। তাহলে অক্সিজেনকে আমরা x ধরেছিলাম, তাহলে যে x হয়ে গেল = কত? 0। খেয়াল করেছেন এখানে 0 আমি বসাতে পেরেছি ওই কারণেই যে আমি তো সবার জারণ সংখ্যা এখানে কি করেছি দেখেন, যোগ করেছি। আমরা নিরপেক্ষ যৌগতে মোট জারণ সংখ্যা যোগ করলে আমরা কি বসাতে পারি? 0 বসাতে পারি। তাহলে নিরপেক্ষ যৌগের মধ্য থেকে যে কোনো একজনের জারণ সংখ্যা যদি আপনি বের করতে চান তাহলে অবশ্যই পুরোটা সমান কি বসাবেন? 0। পুরোটা সমান কি বসাবেন? 0। তাহলে এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, যে এখানে +1 * হচ্ছে 2, মানে এখানে আসবে কত? +2, আর এই জায়গাতে হচ্ছে +x হচ্ছে কত? 0। তাহলে আমরা এই জায়গাতে কি পাবো? x কত পাবো? -2। এই যে +2 ছিল, পাশে গিয়ে -2। তাহলে দেখেন এই যে x এর মান, অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা এখানে কি আছে? -2 আছে, -2 আছে। এখন আমরা আরেকটা বের করবো যে পার অক্সাইড, অর্থাৎ এই যে Na2O2, এই জায়গাটাতে আমি এখন অক্সিজেনের জারণ সংখ্যা বের করব। তাহলে এখন আমরা Na2O2 নিই, তাহলে যে এখানে Na2 তারপর হচ্ছে O2 কত? 0। আমরা অক্সিজেনের বের করব, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা তো চেঞ্জ হয় না, তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কি হবে?
ওই যে +1। আমরা এখন এই জায়গাতে কি নেব, এই যে দেখেন সোডিয়ামের জারণ সংখ্যা কি নেব, এই যে +1 ইন্টু কত হয়ে গেল 2, এবার ঘিরে দিলাম, তারপরে সোডিয়ামের খেলা খাতাম, তাহলে আমরা এখানে অবশ্যই কি বসে দেবো প্লাস। এবার অক্সিজেনটা আমি বের করব, তাহলে অক্সিজেনকে আমরা কি ধরে নেব, এই যে x, অক্সিজেন সমান x আর x ইকুয়াল টু হোয়াট, মানে অক্সিজেনের জারণ সংখ্যা কত। এখন দেখেন অক্সিজেনটা আমরা কি ধরেছি x, তাহলে x ইন্টু 2 মানে কি আসবে 2x ইকুয়াল টু কত 0। এবার একটু খেয়াল করে দেখেন, তাহলে এখানে কি থাকবে, এই যে প্লাস হচ্ছে যে 2 থাকবে, প্লাস হচ্ছে কত 2x থাকবে ইকুয়াল টু হচ্ছে কত 0, বা এখানে থাকবে কত 2x আর +2 আছে, ওপাশে কি হয়ে যাবে -2। এবার দেখেন যে x ইকুয়াল টু হচ্ছে যে কত -2 ডিভাইড বাই হচ্ছে কত 2, তার মানে কত আসবে এখানে -1। তাহলে x এর মানে এখানে -1 আসছে, অর্থাৎ x মানে ছিল অক্সিজেন, তার মানে এই যে Na2O2 এই জায়গাটাতে আপনার অবশ্যই তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত ব্যবহার হয়েছে -1। এবার এখন হচ্ছে যে সুপার অক্সাইড, এই যেমন KO2, তাহলে তারপর হচ্ছে রুবিডিয়াম O2, তাহলে সিজিয়াম O2 আছে না, একটা আপনি বের করে দেখাই, বাকিটুকু আপনারা বের করবেন, বাকিটুকু আপনারা বের করলে বুঝতে পারবেন। চলেন, এগুলো না ছাত্রছাত্রীদের জাতীয় সমস্যা, তো জাতীয় সমস্যাগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। KO2 আছে ধরেন, এই যে KO2, তাহলে ইকুয়াল টু 0 বসে দিব। অক্সিজেনের বের করবো, তাহলে পটাশিয়াম এটা লাগবে না, তাহলে এখন এই জায়গাটাতে খেয়াল করেন পটাশিয়ামের জারণ সংখ্যা কত হয় +1, যেহেতু সে গ্রুপ নাম্বার 1 এর, তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা +1 নিলাম, অক্সিজেনটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, তারপরে ঘিরে দিলাম, তারপরে পটাশিয়ামের পর অক্সিজেন আছে, আমরা অবশ্যই প্লাস চিহ্ন নিব। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত, এখন আমরা বের করব, তাহলে অক্সিজেনকে আমরা x ধরবো মনে মনে, তাহলে এখন কত আসবে, এটা 2x ইকুয়াল টু হচ্ছে কত 0। তাহলে এখন দেখেন এই যে 2x থাকবে এটা, আর যে +1 ওর পাশে কি হবে -1 হবে, তার মানে x ইকুয়াল টু কত আসবে -1 ডিভাইড বাই 2, দেখেছেন -1/2। তার মানে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি এই যৌগগুলো মুখস্থ রাখতে পারেন, নো প্রবলেম। তাহলে আমি আপনাকে ওই ইনফরমেশনটুকু শেয়ার করে দিয়েছি যে গ্রুপ নাম্বার 1 এর কে আসলে অক্সাইড তৈরি করতে পারে, কে পার অক্সাইড তৈরি করতে পারে, কে সুপার অক্সাইড তৈরি করতে পারে। তাহলে এখন আপনার মাথায় প্রশ্ন আসবে যে স্যার গ্রুপ নাম্বার 2 এর গুলো আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, ওটাও দেখাচ্ছি, চলেন। গ্রুপ নাম্বার 2 এর বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এরা দুইজনই কি করে দেখেন, অক্সাইড তৈরি করে, এই যে বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। বাট এই যে ক্যালসিয়ামের কথা যদি চিন্তা করেন, সে অক্সাইডও তৈরি করতে পারে, আবার পার অক্সাইডও তৈরি করতে পারে। তাহলে যে ক্যালসিয়াম অক্সাইড আর এটা হচ্ছে ক্যালসিয়াম পার অক্সাইড, তাহলে এই জায়গাতে অক্সিজেনের জারণ সংখ্যা কি আসবে -1। এবার দেখেন স্ট্রনসিয়াম এবং বেরিয়াম, এরা কিন্তু আবার ওই যে এখানে কি লিখেছি রে করে, এখানে আবার কি লিখেছি দেখেছেন, এখানে পর অক্সাইড লিখেছি আমি আবার, হ্যাঁ এখানে সুপার অক্সাইড না লিখবেন আপনি, দিল স্যার এখানে কি লিখেছেন আপনি এটা, হ্যাঁ। তাহলে যে SrO2, তারপর BaO2টা আমরা একটু বের করে দেখাই আমার স্টুডেন্টদেরকে, চলেন BaO2টা একটু বের করে দেখাই, চলেন। এই যে BaO2 ইকুয়াল টু 0 লিখে দিলাম আমরা। তাহলে যে বেরিয়াম, তাহলে আমরা বেরিয়ামের জারণ সংখ্যা অবশ্যই +2 ব্যবহার করবো এখানে। তাহলে দেখেন এই যে বেরিয়ামের জারণ সংখ্যা কত হবে, তাহলে এখানে এই যে এখানে +2, তারপরে প্লাস অক্সিজেনটা আমরা বের করব, তাহলে আমরা এখানে অবশ্যই x ধরবো, এটাকে x এর সাথে 2 গুণ করলে একবারে আমরা বসিয়ে দিই কত 2x ইকুয়াল টু কত 0, বা তাহলে এখন এই জায়গাতে খেয়াল করে দেখেন, তাহলে এই জায়গাতে তাহলে এখানে -1 ছিল, তাহলে এটাও কি অক্সাইড এবং পার অক্সাইড তৈরি করে, আর স্ট্রনসিয়াম এবং বেরিয়াম এরাও কি পার অক্সাইড তৈরি করে, তার মানে এরা সুপার অক্সাইড তৈরি করতে আর পারে না, তার মানে দেখেন আপনি এই জায়গাতে জারণ সংখ্যা কিন্তু তার কি পাবেন, আপনি ওই যে -1 পাবেন, অর্থাৎ যে 2x ইকুয়াল টু কত আসবে -2। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে x এর জারণ সংখ্যা কত আসবে -1, অর্থাৎ অক্সিজেনের জারণ সংখ্যা -1। তার মানে গ্রুপ নাম্বার 2 এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন যে কে অক্সাইড তৈরি করতে পারে, কে পার অক্সাইড তৈরি করতে পারে, আবার অক্সাইডও তৈরি করতে পারে, কিন্তু এখানে সুপার অক্সাইড কেউ তৈরি করতে পারে না মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে গ্রুপ নাম্বার 2 এর সুপার অক্সাইড তৈরি করতে পারে না। এখন জোর করে যদি করাতে চাই তাহলে হয়, কিন্তু এক্ষেত্রে আপনার লাভের চাইতে লোকসান হয় বেশি, ওই কারণে তৈরি করার কোনো প্রয়োজন পড়ে না মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখেন এই যে এতগুলো ইনফরমেশন আপনার সাথে আমি শেয়ার করলাম, যে জারণ সংখ্যা নিয়ে যতগুলো কথা, কোন জায়গাতে কিভাবে তাদের জারণ সংখ্যা বের করতে হবে, আশা করি আপনাদের এখন রসায়ন ভালো লাগতে শুরু করেছে না। এখন আপনাদেরকে আরেকটা ইনফরমেশন কি দেওয়া উচিত নয়, আমার একটু বড় বড় যৌগগুলোর জারণ সংখ্যাকে বের করে দেওয়া উচিত হবে না? যেমন আমি আমার ছাত্রছাত্রীদেরকে এটা দেখাই, এই যে আপনাকে বলবে H2SO4,
সালফিউরিক অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। কেন্দ্রীয় মৌল আমি কিভাবে চিনব স্যার? যার জারণ সংখ্যা সর্বাধিক সেটি হচ্ছে কেন্দ্রীয় মৌল। হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, অক্সিজেনের জারণ সংখ্যা -2 সর্বোচ্চ, সালফারের জারণ সংখ্যা +2 +4 +6, তাহলে অবশ্যই সালফার এখানে হচ্ছে কেন্দ্রীয় মৌল। যার জারণ সংখ্যা সর্বাধিক হতে পারে সেই কেন্দ্রীয় মৌল হতে পারবে। তাহলে এখন দেখেন তো এটা কি নিরপেক্ষ যৌগ নয়? তাহলে এখন আমরা বলতে পারবো যে এটি একটি নিরপেক্ষ যৌগ, আর নিরপেক্ষ যৌগতে মোট জারণ সংখ্যার যোগফল = 0 হয়। এই যে 0 বসিয়ে দিলাম। তাহলে আমরা এই জায়গাতে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করছি, অর্থাৎ সালফারেরটা বের করছি। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, তাহলে +1 ইন্টু কত বসে গেল? 2, যেহেতু সে দুইটা আছে আমরা ঘিরে দিলাম। তারপর আমরা সালফারেরটা বের করব, তাহলে সালফারকে আমরা সালফার হিসেবে রাখি অথবা X নেন, কোনো সমস্যা নাই। সালফারের খেলা শেষ, প্লাস বসে গেল। এবার O4 আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়? -2 ইন্টু হচ্ছে কত? 4 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তাহলে বা এই যে +1 ইন্টু হচ্ছে 2, তার মানে এখানে পাবো আমরা +2, তারপরে এখানে আছে কি প্লাস হচ্ছে যে S, তারপরে যে প্লাসে মানে সেটা মাইনাস হয়ে যাবে, 4 দুগুণে কত হয়ে যাবে? 8 ইকুয়াল টু কত? 0। খেয়াল করে দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে সালফারের এখানে আপনার সালফার যদি রেখে দেন তাহলে +8 -8 +2 মানে হচ্ছে -6, তাহলে এই যে -6 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তার মানে অনেক ছাত্রছাত্রীরা এটাকে জাস্ট S = 6 লেখে এবং এটা রং হয়ে যায়। তখন অবশ্যই প্লাস লিখতে হবে, না হলে কিন্তু ভুল। আপনার জারণ সংখ্যা প্লাস অথবা মাইনাস এটা ইউজ করতেই হবে, না হলে কিন্তু ভুল এটা মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই ভুল হয়ে যাবে। খেয়াল রাখবেন, কিন্তু খেয়াল রাখবেন। তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত হয়ে গেল? +6, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা +6। আচ্ছা, এবার আরেকটা যেটা আমাদের গুরুত্বপূর্ণ আপনার বিক্রিয়া আছে, বিক্রিয়া বলা যাবে না, এটা যৌগ, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করা। ক্রোমিয়ামের আপনাকে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, পটাশিয়ামের জারণ সংখ্যা জানেন, অক্সিজেনের জারণ সংখ্যা জানেন, ক্রোমিয়ামটা বের করে ফেলতে পারবেন। তাহলে এটা একটা নিরপেক্ষ যৌগ। এই শুনুন 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 শুনুন, এটা আপনারা আগে বের করবেন, ঠিক আছে? বের করার পরে আমার উত্তরের সাথে যদি মিলে যায় তাহলে আপনারা এই জায়গা থেকে ভালো লাগা কাজ করবে। আলহামদুলিল্লাহ, আমি তো জারণ সংখ্যা এখন নির্ণয় করতে পারতেছি, ইয়াহু মাস্তি মাস্তি হবে, তখন তোর ভালো লাগবে, তোর ভালো লাগবে। তাহলে এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে মোট জারণ সংখ্যার যোগফল কি আসবে? 0 আসবে। তাহলে দেখেন পটাশিয়ামের জারণ সংখ্যা +1 হয়, তাহলে যে +1 ইন্টু হচ্ছে কত? 2 বসিয়ে দিলাম আমরা। তারপর আমরা কি বসাবো? ক্রোমিয়ামের বের করব। তাহলে ক্রোমিয়াম ইন্টু 2 আছে, তাহলে আমরা এটাকে যদি X ধরি ক্রোমিয়ামকে, তাহলে এটা একবারই হয়ে যাবে কত? 2X। জাস্ট যদি নাও ধরেন তাহলে 2Cr লিখে দিবেন আপনি, কোনো সমস্যা নাই। তাহলে প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -2, তাহলে -2 ইন্টু হচ্ছে কত? 7 ইকুয়াল টু হচ্ছে কত? 0। বা এই যে +1 ইন্টু 2 মানে হচ্ছে কত? এখানে থাকবে +2, তারপরে প্লাস হচ্ছে কত? এখানে 2X, প্লাসে মানে মাইনাস, 7 দুগুণে হচ্ছে কত? 14 ইকুয়াল টু হচ্ছে কত? 0। বা এই জায়গাতে দেখেন +2 আছে, ওখানে আছে +14, তার মানে মাইনাস, এই যাতে -14 আছে, তাহলে -12 আনসার আসবে। তাহলে যে 2X -12টার পাশে কি হয়ে যাবে? +12 হয়ে যাবে না? তাহলে এবার X ইকুয়াল টু কত আসবে? আপনার এই যে 12কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? +6 আনসার। তাহলে এই জায়গা তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ব্যবহার হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? +6 ব্যবহার হয়েছে। হ্যাঁ, বাস চলে গেল। এটা কোনো জায়গাতে ভুল টুল তো করিনি, আমি একটু চেক করে নিই। পটাশিয়ামের জারণ সংখ্যা +1 ইন্টু 2, তারপরে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে যে কত? জাস্ট কিছু না, মানে 2X ধরে নিয়েছি আমরা। তারপরে হচ্ছে যে কত? 2X ধরেছি মানে এমনি না, এই যে 2 আছে এখানে, আর ক্রোমিয়ামকে যদি X ধরি তাহলে 2X হবে আর কি। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -27, 7 দুগুণে 14। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে যে নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা আপনি বের করলেন। এবার এখন আপনাকে ওই যে আধান বিশিষ্ট যৌগের জারণ সংখ্যা আপনাকে বের করতে দিতে পারে। আপনাকে এখন বললো যে CO3 এর কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। তাহলে এখন এই জায়গাতে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করার ক্ষেত্রে শনাক্ত তো করতেই হবে যে কেন্দ্রীয় মৌলকে, অবশ্যই কেন্দ্রীয় মৌল এখানে কে? আমাদের কার্বন। কার্বনের যোজনী জারণ সংখ্যা সর্বাধিক 4 হয়। এবার অক্সিজেনের জারণ সংখ্যা কিন্তু -2 হয়। তাহলে এখন এইটার যখন জারণ সংখ্যা একটা কেন্দ্রীয় মৌল বা যে কোনো একটা নির্দিষ্ট মৌলের বের করতে বলবে, একটু আগে আপনারা দেখলেন যে কি আধান বিশিষ্ট যৌগতে মোট জারণ সংখ্যার যোগফল তার আধান সংখ্যা সমান হয়, মনে আছে? মনে আছে? তাহলে আমি জাস্ট প্রশ্ন মতো এটা লিখে দিতে পারবো যে আমরা জানি আধান বিশিষ্ট যৌগতে, আগে বাংলা লিখবেন এখানে, আধান বিশিষ্ট যৌগতে মোট জারণ সংখ্যা যোগফল আধান সংখ্যা সমান হয়। তাহলে যে প্রশ্ন মতে তাহলে এখন এই যে CO3, এই যে CO3 ইকুয়াল টু -2। কেন স্যার -2 লিখলেন? এই যে
আধান বিশিষ্ট যৌগ এটা ছিল। আধান বিশিষ্ট যৌগতে মোট জারণ সংখ্যাটা আমি যদি যোগ করি তাহলে তার জারণ সংখ্যাটা কি হয়, তার আধান সংখ্যার সমান হয়। স্যার উপরের সংখ্যাটা লিখলেন না, যেখানে লেখার কোনো প্রয়োজন নেই, তো ওটা তো বসবে না, এখানে ওটা বসবে না। যখনই আপনি আধান বিশিষ্ট যৌগের জারণ সংখ্যা বের করবেন জাস্ট যৌগটা বসবে। এবার উপরে যদি -2 থাকে তাহলে যে মানে 2 মাইনাস আছে তাহলে -2, উপরে যদি 3 মাইনাস থাকে বা 3 মাইনাস থাকে -3, এবার এখানে কি থাকে প্লাস থাকে তাহলে এখানে +1, অর্থাৎ তাদের জারণ সংখ্যার যোগফল তার আধান সংখ্যার কি হবে, সমান হবে। এখন দেখেন এই জায়গাতে আমি কি বের করতে পারবো, আমাদের ওই জারণ সংখ্যা কেন্দ্রীয় মৌল বের করে ফেলতে পারবো। তাহলে কেন্দ্রীয় মৌলকে জাস্ট সি যদি লিখে রাখেন প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা কত -2 ইন্টু হচ্ছে কত 3 ইকুয়াল টু হচ্ছে কত -2। তাহলে এখানে কার্বন থাকলো প্লাসে মাইনাস হচ্ছে কত -3 গুণ হচ্ছে কত 6 ইকুয়াল টু হচ্ছে কত -2। তার মানে এই জায়গাতে কি আসবে কার্বন, এবার পাশে ছিল -2, এটা -6, ও পাশে কি হবে +6, তার মানে কি আসবে এটা +4। হয়ে গেল আনসার মাই ডিয়ার স্টুডেন্ট, হয়ে গেল আনসার। অর্থাৎ আধান বিশিষ্ট যৌগতে আপনার যখন জারণ সংখ্যা বের করবেন তখন ওই যে আধান সংখ্যা যেটা আছে না, যৌগটা লেখার পরে তার আধান সংখ্যাটা বসাবেন, তারপরে নির্দিষ্ট যে একটা মৌলের জারণ সংখ্যা বের করতে বলবে আপনি সেটা বের করে দেখিয়ে দেবেন। হয়ে গেল উত্তর মাই ডিয়ার স্টুডেন্ট। এই ছিল আমাদের আজকের জারণ সংখ্যার ক্লাস মাই ডিয়ার স্টুডেন্ট। 6 নম্বর দিনে এসে এই জারণ সংখ্যাকে ফিল করতে পেরেছেন আশা করছি, এবং কেমিস্ট্রিকে লালন করতে পেরেছেন আপনার মনের ভেতরে, আপনার অন্তরের গহীনে রসায়নকে আশা করি স্থান দিতে পেরেছেন। আমাকে জানাবেন, আমি খুব খুশি হব তখন যে আমার স্টুডেন্টরা রসায়নকে ফিল করতে পারছে, রসায়নকে তারা বুঝতে পারছে। আমার কাছে সবচাইতে কঠিন সাবজেক্ট ছিল মাই ডিয়ার স্টুডেন্ট রসায়ন, সবচাইতে কঠিন। আমি রসায়নের কিচ্ছু বুঝতাম না আমি ক্লাস 10-এ, মানে আমার খুবই খারাপ লাগতো। আপনাদেরকে পড়াতেই আমার রসায়নের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আমি কিন্তু আগে বেশিরভাগ ম্যাথ করাতাম, বাট আপনাদের বেশি সমস্যা দেখেছি রসায়নে, এবং আমারও সমস্যা ছিল রসায়নে, তাই রসায়ন বেশি রিসার্চ করা শুরু করি। এখনও অনেক ভুল হয়, এখন আমি ভুল থেকে শিখি, বাট প্রতিনিয়তই ভুল থেকেই শিখব, বাট রসায়নকে জয় করবই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।